পাঠে মনোনিবেশ করাতে হবে, তাহলে তাকে পাঠে মনোনিবেশ করানোর জন্য বিভিন্ন খেলার ছলে ছবি দেখিয়ে কিংবা বোর্ডে কিছু ছবি এঁকে রঙিন যে পেন্সিল গুলো হয় তার মাধ্যমে তাকে পড়ানোয় মনোনিবেশ করানো যেতে পারে, বা কোনো ছড়া গল্প, ধরুন কোনো টিএলএম ব্যবহার করে। শিশুটি প্রথম বিদ্যালয়ে এসেছে, সে যেমন হুম। বাড়িতে খেলাধুলা করে, পাড়ায় খেলাধুলা করে, সেই একই রকমভাবে শিশুটি শ্রেণীকক্ষের বাইরে যে খেলার সরঞ্জামগুলো আছে সেগুলোর সাহায্যে সে খেলাধুলা করছে, কিন্তু ক্লাসরুমের মধ্যেই সে প্রবেশ করতে চাইছে না। এরূপ পরিস্থিতিতে আপনি কিভাবে সেই শিশুটিকে নিয়ন্ত্রণে আনবেন এবং আপনার শ্রেণীকক্ষের মধ্যে তাকে পাঠদান বা শ্রেণীকক্ষের বাইরেই হোক, আপনি যে কোনোভাবে তাকে পাঠে সে যাতে মনোনিয়োগ করে তার কোনো পন্থা বের করবেন, কিভাবে করবেন একটু বলুন। যেহেতু সে ওই যে খেলনার প্রতি আকৃষ্ট হচ্ছে, তাহলে সেই খেলনাগুলোর মাধ্যমেই তাকে পাঠে মনোনিবেশ করাতে হবে, ধরুন একটা, ক্লাসরুমে নিয়ে হ্যাঁ, এসে একটা শিশু সেগুলির মাধ্যমে। শুধুমাত্র ছুলছুলি খাচ্ছে, মানে সেটাতেই তার আগ্রহ, সে আর কোনোভাবেই বইও খুলছে না, বা নামতা তাকে ডাকছেন সে নামতা বলতেও আসছে না, বা কোনো লিখতে দিচ্ছেন সহজ তার জানা বিষয়গুলো, তো সেগুলো সে কিন্তু লিখতে চাইছে না। সে মানে একঘেয়েমি ভাবে সে অনবরত ওই একটা অভ্যাসই করে যাচ্ছে, যেটা হচ্ছে সে চুলচুলি খাবো। আপনি দুবার তিনবার হয়তো এনে বসালেন, কিন্তু সে একই কাজ করছে বারবার। তো এই পরিস্থিতিতে শিশুটাকে আপনি কিভাবে নিয়ন্ত্রণ করবেন? তাহলে স্যার, সেক্ষেত্রে যদি একটা শিশু এরকম করে, তার জন্য বাকি যে ক্লাসে আমার শিক্ষার্থীরা আছে তাদের তো পড়াশোনার যে ক্ষতি হোক সেটা করা যাবে না। সেক্ষেত্রে আমি শিশুটিকে কিছুক্ষণের জন্য সেই খেলাটা করতে দিতে পারি, আচ্ছা, কারণ ওই একজনের জন্য বাকি শিশুদের তো পড়াশোনার মানে ক্ষতি হয়ে যাবে। সেরিনা খাতুন বলুন, এই প্রশ্ন উত্তরটা বলুন। কি বললেন স্যার? স্যার কি বললেন স্যার? প্রশ্নটা হচ্ছে, একটি শিশু বিদ্যালয়ে এসছে, সে কোনোভাবে শ্রেণীকক্ষে থাকছে না এবং সে বাইরে গিয়ে বাইরে ধরুন যে ছুলছুলি খাওয়ার যে মানে খেলাটা আছে সেটা সে বারবার খেলছে। সে হ্যাঁ কোনোভাবে স্যার। লিখছে না বা পড়ছে না, এবং তাকে আপনি অনেকভাবে চেষ্টা করছেন, সে কোনোভাবেই বসছে না। তো এই পরিস্থিতিতে আপনি শ্রেণীকক্ষের যে পাঠদান সেটা চালিয়ে যাবেন, না ওই শিশুটিকে কন্ট্রোল করবেন, না কিভাবে পুরো সিস্টেমটা ম্যানেজ করবেন আপনি? হ্যাঁ স্যার, যেহেতু বাচ্চাটার খেলাধুলার প্রতি বাচ্চাটার মনোনিবেশ বেশি, তাই স্যার আমি খেলাটাকে আনন্দময় এবং খেলাভিত্তিক মানে খেলার মাধ্যমে খেলার ছলে তাকে আমি পড়ানোর চেষ্টা করব। যেহেতু সে বাইরে খেলতে চাইছে, তাই তাকে আমি তার এবং তার সমস্ত বন্ধুদের আমি বাইরে নিয়ে যাব, দিয়ে নিয়ে গিয়ে স্যার ওখানে ও যে খেলাটা খেলতে চাইছে সেই খেলার মাধ্যমেই আমি নানান রকমের ধরুন টিএলএম ব্যবহার করতে পারবো। সেই টিএলএম ব্যবহার করে বাচ্চাটাকে আমি খেলার ছলেই তাকে আমি শেখাতে পারবো এবার কোনো ধরুন বিষয়, আপনি গণিতের। এবার ধরুন আপনি সহজ পাঠের প্রথম অধ্যায়টি পড়াচ্ছেন। এবার সেই সহজ পাঠের প্রথম অধ্যায়টি আপনি কিভাবে কি কি টিএলএম ব্যবহার করবেন এবং কিভাবে খেলাধুলা শিশুদের শেখাবেন বলুন। স্যার সহজ পাঠের কোনো যদি আমি কবিতা পড়াই। হ্যাঁ, ধরুন প্রথম পাঠটাই পড়াচ্ছেন, গদ্যাংশটা রয়েছে, বা ধরুন একটা পদ্যই রয়েছে, কুমোর পাড়ার গরুর গাড়ি। তো এটা আপনি পড়াচ্ছিলেন, তো এই পরিস্থিতিতে আপনি দেখলেন এই পরিস্থিতি সৃষ্টি হয়েছে, তো আপনি কিভাবে হ্যাঁ পড়াবেন স্যার। খেলার ছলে, আর কি কি টিএলএম ব্যবহার করবেন? আচ্ছা, আমি স্যার প্রথমে তাদের কোনো জীবন্ত দৃষ্টান্ত দেখাবো যে তোমরা গরু দেখেছো সবাই। আমাদের তো গ্রামে, ধরো গ্রামের দিকে বাড়ি, আমাদের তো সবারই গরু আছে, আমরা গরুর দুধ খাই। সেই গরুর দুধ খেয়ে আমরা শক্তিশালী হই। সেই গরু দেখেছো, সেই গরুর গাড়িতে করে যখন এই শীতকাল, এখন তো অনেক তো মাঠে ধান আছে, সেই ধান বওয়া হচ্ছে গরুর গাড়ি করে। অনেকজন পিছনে পিছনে গরুর গাড়ি করে তোমরা যাও। সেই রকম গরুর গাড়ি দেখেছো তোমরা সবাই? ওরা যদি বলে হ্যাঁ স্যার দেখেছি, কেউ বলবে দেখেনি, তখন স্যার আমি বলবো যে ঠিক আছে, তাহলে তোমরা কুমোর পাড়ার, সরি, গরুর গাড়ি যে দেখেছো সেই গরুর গাড়ি থেকে তোমাদের আমি একটা কবিতা পড়াবো। হ্যাঁ, সেই কবিতাটার নাম হচ্ছে কুমোর পাড়ার গরুর গাড়ি। মানে কুমোর কাদের বলে জানো? কুমোর যারা মাটির জিনিস তৈরি করে তাদের কুমোর বলে। যেমন যেমন আমরা অনেক দেখেছো মায়েরা মাটির হাঁড়িতে রান্না করেন, মাটির হাঁড়িতে মাটির কলসিতে জল রাখেন, তোমরা দেখেছো সবাই। তাহলে সেই রকম কারা ওগুলো তৈরি করে জানো? যারা ওগুলো তৈরি করে তাদের আমরা বলি কুমোর। তখন সে, আর যে কুমোররা যে পাড়াতে থাকে সেটা আমরা বলি কুমোর পাড়া। তাহলে কুমোর পাড়াতে যে গরুর গাড়িটি যাচ্ছে, তখন স্যার আমি কবিতাটি বিস্তৃতি করতে পারবো। আরেকজন বলুন কেউ, রথিন স্যার আমি শর্মা। সাজিয়ে বলতে পারছি না জিনিসটা। বলুন। স্যার আমি বলবো। হ্যাঁ বলুন।
প্রথমত আমি তাদেরকে গরু সম্পর্কে ধারণা দেবো, যে গরু তোমরা দেখেছো কিনা, এবং মাঠে ঘাটে যে কাজগুলো হয়, যে ধান ধান হয়েছে সেটা দেখাবো, যে ধান হয়েছে। এবার কুমোর পাড়া যারা মাটির জিনিস তৈরি করে কিভাবে মাটির জিনিসটা তৈরি হয় সেটা দেখাবো, এবং বলবো যে এই কুমোর পাড়াতে একটা গরু আছে, সেই গরুর সাহায্যে একটা গাড়ি বানানো হয়েছে, সেই গরুর গাড়ি নিয়ে রবীন্দ্রনাথ ঠাকুর, তোমরাও যেমন দেখেছো দেখেছো নিশ্চয়ই। তো হ্যাঁ বা না কিছু একটা উত্তর দেবে, তখন বলবো রবীন্দ্রনাথ ঠাকুরও এরকম তোমাদের মতোই দেখছেন, দেখে তিনিও বলছেন যে দেখো কুমোর পাড়ার গরুর গাড়ি, মানে কুমোর পাড়াতে যে গরুর গাড়ি, সেই গরুর গাড়ি নিয়ে যাচ্ছে, ঠিক আছে। তারপরে এইভাবে পাঠে শুরু করব, তারপর এক একটা লাইন আস্তে আস্তে বলবো। তারা যেন না বুঝতে পারে যে ওটা একটা কবিতা পড়ানো হচ্ছে বা গান বা কোনো একটা পাঠ্য বিষয়বস্তু পড়ানো হচ্ছে, সেটা আমি উপস্থাপন করব না। মানে আমি এমনি বলার ছলে, গল্পের ছলে ওকে মানে জিনিসটা, বিষয়বস্তুটা ধারণা দেবো, যাতে তারা বুঝতে পারে যে কুমোর পাড়ার গরুর গাড়ি। তারপর বোঝাই করা কলসি হাঁড়ি, যেহেতু কুমোররা কলসি, মাটির কলসি হাঁড়ি প্রভৃতি নিয়ে যায়, সেই যেন একটা গল্প হচ্ছে বা একটা প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ বোঝানোর চেষ্টা করব। আচ্ছা, সেই মুহূর্তে শিশুরা যদি আপনার, স্যার স্যার হ্যাঁ বলুন। স্যার বললাম কি স্যার, প্রথম কোশ্চেনটা যেটা করলেন যে ধরুন সে পড়তেই চাইছে না, সেক্ষেত্রে কি করবেন? তো স্যার এরকম অ্যাক্টিভিটির পরেও যদি সেই শিক্ষার্থী যদি সেই পাঠে মনোনিবেশ বা পড়তে না চায়, সেক্ষেত্রে স্যার আমরা স্কিনারের যে শক্তিদায়ী উদ্দীপক অর্থাৎ পুরস্কার বা প্রশংসার বিষয়টি যুক্ত করতে পারি। সেটা করা যেতে পারে। স্কিনারের যেটা রয়েছে স্যার, তাকে পুরস্কার বিতরণ করা, সেটা আমরা করতে পারি। হুম, সেটা করা যেতে হয়তো পারে। সেই শিক্ষার্থীটি পুরস্কারের লোভে হয়তো সে ক্লাসে ফিরে আসবে। হ্যাঁ, তো চলো যারা যারা, কিন্তু স্যার পুরস্কার দিয়ে, যদি আমি প্রথম দিন পুরস্কার দিয়ে ক্লাসে আসি, কিন্তু পরবর্তীতে তো সেই শিশুটি এরকমই আচরণ করতে থাকবে তাহলে। হ্যাঁ সেটাও নেগেটিভ একটা হতে পারে। তাহলে বলুন, অন্য একজন বলুন তাহলে কি করবেন। চাইছিলাম যে ওটা তো কাউন্টার কোশ্চেন হবে, যে আপনি তাহলে পুরস্কার দিয়ে তো বাচ্চাদের লোভ দেখিয়ে দিচ্ছেন, তাহলে পরবর্তীকালে আপনি যদি আর লোভ না, লোভ না, যেহেতু আমাদের সাইকোলজির বিষয়টা রয়েছে যে ওটা স্যার আমি স্কিনারের, কাউন্টার কোশ্চেনের কথা বলছি, ইন্টারভিউটা যদি কাউন্টার হ্যাঁ, কোশ্চেন তাহলে করেন। আপনি ঠিক আছে, এভাবে বলবেন কারণ যে, স্কিনার, হ্যাঁ, না এই উত্তরটা আমি বলে দেবো। কিন্তু সেই সেই পুরস্কারটা যাতে স্যার অভ্যাসে না হয়ে দাঁড়ায়, সেটাও আমাকে লক্ষ্য আপনি করতে বলবেন হবে। যে যেহেতু শিশুটি প্রথম দিন এসেছে, সেহেতু শিশুটি যেহেতু বয়স হয়নি বা আমি যেহেতু ক্লাসটাকে সেইভাবে কন্ট্রোল করতে পারিনি, তাই প্রথম দিন হয়তো পুরস্কার আমি ব্যবস্থা করতে পারি। কিন্তু ধীরে ধীরে যখন শিশুটি আমার সঙ্গে পড়াশোনা করবে বা ও সহপাঠীদের সঙ্গে পড়াশোনা করবে, সে তখন পাঠে অভ্যস্ত হয়ে যাবে এবং পঠন পাঠনে অভ্যস্ত হয়ে যাবে। ফলে আমার মনে হয় যে দ্বিতীয় দিনগুলিতে বা পরবর্তী দিনগুলিতে তাকে আর পুরস্কার দেওয়ার প্রয়োজন হবে না, কারণ এটা তার অভ্যাসে দাঁড়িয়ে যাবে এবং সে একসঙ্গে এই পাঠ গ্রহণ করার যে আনন্দটা পাবে, সেই আনন্দটাই তার কাছে সব থেকে বড় হ্যাঁ স্যার, রিএনফোর্সমেন্ট হ্যাঁ স্যার, প্রশংসা যেহেতু হিসেবে কাজ করবে। হ্যাঁ, হ্যাঁ স্যার, যেহেতু আমরা বিভিন্ন অ্যাক্টিভিটি সত্ত্বেও সেই শিশুটি আসতে চাইছে না, হ্যাঁ আমরা বিভিন্ন যেহেতু তাদেরকে খেলার মাধ্যমে বা তাদের বিভিন্ন নাচ গান কবিতা আবৃত্তির মধ্য দিয়েও যেহেতু তার আমরা মনে সেই জায়গাটা নিতে পারছি না, সেই জায়গায় স্যার এটাই তো উপায় স্যার, হুম যে এবার স্কিনারের এবার নীতি ফলো আজকে করা। আমি আজকে আমি কিভাবে কন্ট্রোল করেছি আপনাদের জানাই, প্র্যাকটিক্যাল এক্সপেরিয়েন্স। তো শিশুটি কোনোভাবে আসতে চাইছিল না, বুঝলেন, ওই খেলা করবে ওই ছুলছুলিতে। তো আমি ডাকলাম দু তিনবার, না কিছুতেই এলো না। দুবার ভয় দেখালাম লাঠি নিয়ে গিয়ে, কিন্তু তাও এলো না। ওই একটু এসে আবার ছুটে গেল। আমি সবাইকে ডাকলাম, নিয়ে বললাম, শোনো, এই যারা যারা পড়া করবে না বা ই করবে না, তাদেরকে কিন্তু আমি পরীক্ষার খাতাতে কিন্তু নম্বর কম দেবো, তোমরা জানো তো। আর যারা আমি যেগুলো লিখতে বলেছি, যারা লিখবে, যারা পড়বে আমার সামনে, তাদেরকে কিন্তু আমি প্রচুর প্রচুর নম্বর দেবো, একদম ফুল নম্বর দেবো সবাইকে। তখন সেই শিশুটি কিন্তু ওই নম্বর কম পাওয়ার ভয়ে কিন্তু এলো, এসে বসলো। বসার পরও হয়তো সেইভাবে হ্যাঁ মনোযোগ স্যার, দেয় না প্রথম দিন। স্যার স্যার এটা তো আপনি সেই শক্তিশালী রিইনফোর্সমেন্ট দান করাই তো হলো স্যার। হ্যাঁ, এটা একটা শক্তিশালী নেগেটিভ রিইনফোর্সমেন্ট হতে পারে এক্ষেত্রে, মানে হ্যাঁ হ্যাঁ স্যার, রীতিমূলক। কিন্তু স্যার আরেকদিকে এটা শিশুটি এটা কোন এটা ক্লাসের? পজিটিভও বটে, কারণ আমি বললাম বেশি নম্বর পাবো। এবার যখন দেখছি যে না আমি নম্বর পাবো ক্লাস করলে, তখন সে হয়তো এলো, এটাও হতে পারে, এটাও তার মাইন্ডে কাজ করতে হ্যাঁ পারে স্যার, দুরকম হ্যাঁ ভাবে। স্যার, এটা স্কিনারের নীতি স্যার এটাই বলেছে যে তাদেরকে হচ্ছে শাস্তি এবং পুরস্কার দান করার কথা বলেছেন। হ্যাঁ, এটা কিন্তু স্যার ওই শিশুটি কোন শ্রেণী ছিল, আপনি যে এই আজকে যে শিশুটি শিশুটির আজকে কথা প্রথম বলছেন? ভর্তি হয়েছে দ্বিতীয় শ্রেণীর। হ্যাঁ, দ্বিতীয় শ্রেণীর, ও দ্বিতীয় শ্রেণীতে আজ ভর্তি হয়েছে। তোর বাবা এসেছিল, এরকম পরিস্থিতি। আর ধরুন
কিছুক্ষণ পর ধরুন আপনি আধ ঘন্টা পড়ালেন, পাঠদান করালেন, তারপর হয়তো আপনি কিছু লিখতে দিলেন। মোটামুটি 20টি শিশুর মধ্যে হয়তো 15টি শিশু লিখলো, 3-4টি শিশু বলছে যে না স্যার আর লিখবো না, আমরা এখন একটু খেলবো বা খেলা করব। তাহলে এই পরিস্থিতিতে আপনি কি করবেন? বাকি যে শিশু 3-4জন তাদেরকে খেলার জন্য অনুমতি দিয়ে বাকিদের ক্লাস কন্টিনিউ করবেন, নাকি সবাইকে খেলা মাঠে নিয়ে গিয়ে খেলাবেন, নাকি সেই শিশুদের খেলা থেকে বিরত থেকে পাঠে জোরপূর্বক মনোনিবেশ করার জন্য তাদেরকে অনুপ্রাণিত করবেন বা ধরুন বাধ্য করবেন? বলুন একজন। স্যার, যে শিশুগুলো লেখেনি তাদেরকে বোঝাবো যে লিখে নেওয়া দরকার, এবং তারা যদি না একান্তই লিখতে চায়, তারা খেলতে চাইলে তো সমস্ত ক্লাসকে একটা খেলার মাধ্যমে বা যে বিষয়বস্তু সম্পর্কে লিখতে দেওয়া হয়েছিল সেই বিষয়বস্তু মানে অ্যান্সার যেগুলো হবে সেইগুলো আমি তাদেরকে বোঝানোর চেষ্টা করব যে এরকম খেলার মাধ্যমে সেই জিনিসটা যাতে তারা বুঝতে পারে, এবং খেলাটা এমন ভাবেই চলবে যাতে তারা ওটা লিখে আনলে খেলাটা সম্পূর্ণ হবে, এবং খেলাটা সম্পূর্ণ হওয়ার পরে ওদের টাস্কটাও কমপ্লিট হয়ে যাবে। তারপর আমি পরবর্তী ক্লাসে আবার পুনরায় ক্লাস শুরু করব। বেশ, এইরকম ভাবে করানো যেতে পারে। অন্য একজন বলুন। মানে প্র্যাকটিক্যাল ভাবে স্যার উত্তরটা দিন, যেটা প্র্যাকটিক্যাল কাজে লাগে ক্লাস করানোর স্যার সময়। আমার মনে হয় যে ওই শিশু যে কয়েকজন লিখেনি তাদেরকে আমি একটু বোঝাবো এবং তাদেরকে বলবো যে দেখো তোমার বন্ধুরা কত সুন্দর লিখেছে, তোমার বন্ধু বান্ধবীরা, তোমরাও এভাবে লিখে নাও, তারপরে আমরা সবাই মিলে মজা করে খেলা করব আর অনেক আনন্দ করব। তোমরা এটা লিখে নিলে তোমাদের সবার সুবিধা হবে, কারণ আমরা অনেক আনন্দ খেলা করব, দিয়ে এসে তখন আবার ওদেরকে লেখা ওইভাবে বুঝিয়ে ওরা লিখবে, তারপরে হয়তো আমি মাঠে নিয়ে গেলাম খেলানোর জন্য। এবার ধরুন আপনি প্রথমে ক্লাসরুমে গিয়ে হয়তো বোর্ডে কিছু যুক্ত বর্ণ শেখালেন, শিশুরা শিখলো বা লিখলো, এবং তারপর হয়তো সহজ পাঠটা কিছুটা পড়ালেন, তারা পড়লো। তারপরে হয়তো আপনি তাদেরকে নামতা বা একে চন্দ্র এগুলো লিখতে দিলেন, কিন্তু ওর মধ্যে বেশিরভাগ শিশুই লিখতে শুরু করলো, বাকি 2-4জন বললো যে না স্যার অনেক লিখলাম এইমাত্র আর পড়েছি, আমরা স্যার এখন আর লিখবো না বা পড়বো না, আমরা একটু খেলা করবো বলে 4-5 জন ধরুন ওই ছুলছুলি খেতে লাগলো, বা নিচে বসে টানাটানি যেভাবে ধরে হাত ধরে টানে বসে সেভাবে ধরুন প্রচণ্ড বিকট আওয়াজ করছে এক ধরনের, আর সেইভাবে ধরুন চিল্লামিল্লি করছে এবং খেলছে, তাতে অন্যান্য শিশুরা যারা লিখছিল তাদেরও একটু ডিস্টার্ব হচ্ছে। তো এই পরিস্থিতিতে আপনি কিভাবে কন্ট্রোল করবেন বা কি করবেন, কি পদক্ষেপ নেবেন যাতে সব কিছু কন্ট্রোল করা যায় ঠিকভাবে? একজন বলুন। একদম স্যার প্র্যাকটিক্যাল আমি কোশ্চেন, বলছি। যেটা আমার সঙ্গে ঘটে সেরকম বলছি আপনাকে। স্যার স্যার বলছি। হ্যাঁ বলুন। প্র্যাকটিক্যাল উত্তর দেবেন, মানে কোনো ভাষা ভাষা বা কোনো ধরুন ওই এক্সামিনারকে বলতে হবে ইন্টারভিউ বোর্ডে সেই রকম নয়, একদম প্র্যাকটিক্যাল চেষ্টা করুন বলার। স্যার যেহেতু বাচ্চারা একসাথে অনেকক্ষণ পাঠে মনোনিবেশ করতে পারে না, বাচ্চারা যেহেতু চঞ্চল হয়ে থাকে, তো তাদের কিন্তু এক নাগাড়ে পাঠ দিলে তারা একঘেয়ে মনে করে পাঠটাকে। সেই জন্য যেহেতু আমি প্রথমেই তাদের যুক্ত বর্ণ শিখিয়েছি, যুক্ত বর্ণটা তাদের কাছে কিন্তু আহ ভারী, প্রথমত সেই ক্লাসটা কিন্তু তাদের মানসিক ভাবে একটু ভার আক্রান্ত করে ফেলে। সেই জন্য আহ ক্লাসটা যদি সেরকম বিশৃঙ্খল হতে শুরু করে, তো সেই অবস্থায় আমাকে তাদের একটু সহপাঠক্রমী যে কাজগুলো রয়েছে কিংবা খেলাধুলা করানো উচিত বলে আমি মনে করি স্যার। আচ্ছা, মানে ওই ধরুন একটু লিখালেন, যুক্ত বর্ণ একটু শেখালেন এবং পাঠ একটু পড়ালেন, তারপরে হয়তো একটা ব্রেক দিতে বলছেন খেলাধুলার একটা। হ্যাঁ স্যার, একটু ব্রেক দেওয়া যেতে পারে বেশ, ঠিক আছে, যেহেতু বাচ্চারা। হুম। ভালো বলেছেন। বেশ, নেক্সট বলুন, আরেকজন বলুন। তাহলে আপনার এটা অ্যাপ্লাই করবো আমি নেক্সট ডে থেকে, খুব ভালো বলেছেন। আরেকজন বলুন। স্যার ওইটাই অ্যান্সার, যে ওই রকম একটু ব্রেক না দিলে তারা সে ব্রেনের মধ্যে মানে সেই জিনিসটা অ্যাবজর্ব করতে একটু টাইম লাগবে। যেহেতু নামতা শিখিয়েছেন তারপরে আবার যুক্ত বর্ণ, এটা সাধারণ মানে বাচ্চাদের কাছে এটা যথেষ্ট কঠিন ব্যাপার। তা একটু ব্রেক দিলেন, দিয়ে তারপর বা মিড ডে মিল খাওয়ার পরে আবার সেই জিনিসটাকে রিক্যাপ করে আরেকবার পড়ালেন জিনিসটা, তখন সেই জিনিসটা তারা বুঝতে চাইবে। মানে পরপর আপনি যদি 4-5টা ক্লাস পরপর নিন, আমরা নিজেরাই করতে পারি না। একটা জিনিস প্রথম ক্লাসে যেটা শিখেছি 5 নম্বর ক্লাসে গিয়ে সেটা অটোমেটিক আমরাই ভুলে যাই। তো বাচ্চাদের কাছে সেগুলো একটু মনে রাখা কঠিন হয়ে যাবে।
তো একটু ব্রেক দেবেন বা মিড ডে মিল খাওয়ার পরে সেই জিনিসটা আবার একবার রিক্যাপ করিয়ে দিলে এটা বেটার হবে স্যার। বেশ, বা আরেকজন যারা বলুন। লিখতে পারেনি তাদেরকে সামনের দিকে বসালেন, বসিয়ে তাদেরকে, যে বন্ধু আছে তার প্রত্যেকে মানে দুটো দুটো করে গ্রুপ করে দিলেন, একজন যে লিখতে পেরেছে একজন যে লিখতে পারেনি। যে লিখতে পারেনি সে হচ্ছে, যে লিখতে পেরেছে তার সাহায্য নিয়ে সে দুটি লিখবে, সে নিজে থেকে দুটি লিখবে, আর যেটা পারবেন না সেটা আপনি হচ্ছে হেল্প করে দেবেন। মানে এইভাবে পেয়ার ওয়ার্ক করতে পারেন করতে স্যার। বলছেন হ্যাঁ, শিশুদেরকে। একটা পেয়ার ওয়ার্ক করলে একটু তারা মানে নিজেদের মধ্যে বন্ধুত্বটাও হবে, প্লাস নিজের কাজটাও হয়ে যাবে। আচ্ছা আচ্ছা, বেশ ভালো বলেছেন। চঞ্চল, চঞ্চল বলুন। চঞ্চল সম্ভবত, তাই তো? চঞ্চল ঘোষাল নাকি? বলুন। আলিম শেখ বলুন, এটার উত্তর একটু বলার চেষ্টা করুন। কই বাকিদের? স্যার আপনার কথাটা কেটে কেটে আসছে। হ্যাঁ, আলিম শেখ রয়েছেন, চঞ্চল রয়েছেন, আপনারা এই উত্তরটা বলুন। সরি, চঞ্চল নয়, চিন্ময় ঘোষাল, সরি দুঃখিত, চিন্ময় ঘোষাল বলুন। আপনার প্রশ্নটা বুঝতেই পারলাম স্যার না। কোশ্চেনটা বোঝা গেল না, নেটওয়ার্কের প্রবলেমের জন্য, আরেকবার প্লিজ রিপিট করুন। আচ্ছা, কোশ্চেনটা হচ্ছে যে প্রথমে আপনি শিশুদের বাংলার, দ্বিতীয় শ্রেণীর শিশুদের বাংলার যুক্তবর্ণ বা যুক্তাক্ষর শেখালেন, তারপর শিশুদেরকে একটু সহজ পাঠ পড়ালেন, এবং তারপরেই আপনি শিশুদেরকে বললেন চলো আমরা একটু কিছু অঙ্ক করি, বা একে চন্দ্র লিখি, বা চলো আমরা নামতা শিখি। তো তখন ক্লাসের 5-7 জন শিশু তারা কিন্তু মানে এটা আপনাকে বললো যে স্যার এখন আর আমরা লিখবো না বা পড়বো না, এখন আমরা খেলা করতে যাই, খেলবো। মানে এই মাত্র তো আমরা লিখলাম বা পড়লাম, কিন্তু বাকি যে বেশিরভাগ ছাত্রছাত্রী তারা কিন্তু আপনার কথা শুনে লিখতে শুরু করে দিয়েছে, মানে তারা মানে ইতিমধ্যে লিখতে শুরু করে দিয়েছে, কিন্তু 4-5 জন তখন আপনার কথা কোনোভাবেই শুনছে না বা বাইরে বেরিয়ে যাওয়ার চেষ্টা করছে, খেলার চেষ্টা করছে। তো আপনি কি করবেন? সেই 5 জনের জন্য কি ব্যবস্থা নেবেন, আর বাকি ছাত্রছাত্রী যারা লিখতে চাইছে তাদের জন্যই বা আপনি কি ব্যবস্থা নেবেন একটু বলুন। স্যার, এক্ষেত্রে আমি, যেহেতু যুক্ত বর্ণ শেখানো হয়েছে, আহ, সেক্ষেত্রে স্যার আমি তাদের সমস্ত বাচ্চাদের যে নামটা শেখাবো, সেটা আমি স্যার খেলার মাঠে গিয়ে আমি নামটা শেখাতে পারি, যে 2 1 2 লাফিয়ে লাফিয়ে, অর্থাৎ খেলার মাধ্যমে। এতে স্যার যে শ্রেণীকক্ষের একঘেয়েমিতে সেটাও কাটবে। তারপরে পরে তারা শারীরিক যে ব্যায়াম সেটা হয়ে যাবে, অর্থাৎ নামটা শেখাও হয়ে যাবে। তো আমি স্যার এই পদ্ধতিটা অ্যাপ্লাই করব। আরেকজন বলুন কেউ। স্যার অ্যান্সারটা আমি কি বলছি। ঠিক হয়েছে? স্যার একটু অ্যান্সারটা কেমন হয়েছে একটু বলবেন? হয়েছে মোটামুটি, খারাপ হয়নি। স্যার এটা আমি মানে নিজের ব্যক্তিগত অভিজ্ঞতা থেকে বলতে পারি স্যার, যে যেদিনে মানে 4টে সাবজেক্ট কি 5টা সাবজেক্টের মধ্যে যেদিন একটা কঠিন জিনিস কোনো কিছু শেখাবেন, যে ধরুন একদিন যুক্তবর্ণ শেখালেন, সেই দিন আর অন্য 4টে সাবজেক্টের সহজ জিনিসগুলো শেখানোর চেষ্টা করলে তারা মনোনিবেশটা বেশি করে। একদিনে নামতা, একদিনে যুক্তবর্ণ, আবার একদিনেই ভাওয়েল কনসোনেন্ট শেখালে ওরা 3টে জিনিসের মধ্যে গুলিয়ে ফেলবে। আর অনেক ছেলে হয়তো লিখতে চাইছে, কিন্তু তার মধ্যে অনেক ছেলেরা শিক্ষক শিক্ষিকাদের প্রতি ভীতিতে লেখে, তারা মানে বলতে পারে না। কিন্তু যারা যে 5জন বলতে পারছে, তারা, তাদের মধ্যে ভীতিটা নেই, তাই তারা এমনি থরলি বলতে পারছে। কিন্তু অনেকজন থাকে যে স্যার বকবে বা স্যার কিছু বলবে, সেই ভীতিতেই অনেকে লেখে। সেই ভীতিতে যাতে না লেখে, যে তারা যেন আপনাকে ওই 5টা ছেলের মতোই যেন আপনাকে সবাই বলতে পারে যে স্যার আজকের ভালো লাগছে না বা অন্য দিন করব, এরকম লিখলে জিনিসটা একটু মানে হয়। আর একই দিনে 2-3টে কঠিন জিনিস না শেখানোই বেটার, এটা আমার বলার ছিল স্যার। বেশ, ঠিক আছে, আরেকজন বলুন। আমিও তাই মনে করি স্যার, একই দিনে যুক্তাক্ষর প্লাস নামতা এগুলো পুরোটা একদিনে, সবকিছু না করে একদিনে যুক্তাক্ষর আর সাথে সাথে অন্য কমন কিছু জিনিস, এবং তারপরে আবার পরের দিন নামতা, বা একটু একান্ত এভাবেই কিছু শিখতে হয়, শেখাতে হয়। তখন শ্রেণীকক্ষের মধ্যে যুক্তাক্ষরটা শেখালাম, বা ওই আরেকজন যিনি বললেন যে বাইরে নামতাটা খেলার ছলে বোঝানো বা কোনো অ্যাক্টিভিটি করে বোঝানো, যাতে তারা সেটাকে খেলা হিসাবেই নেয়, এভাবেই চেষ্টা করা যেতে পারে স্যার। আচ্ছা, আপনারা বলছেন যে একই চন্দ্র বা নামতা, এগুলো তো তারা পরবর্তী তাদের যে আগের ক্লাস, মানে ক্লাস 1-এ যখন পড়তো তখন তো তারা এগুলো শিখে এসেছে। তো সেক্ষেত্রে তারা কি ভারাক্রান্ত হবে বলে আপনার মনে হচ্ছে, বা মেন্টাল প্রেসার পড়বে মনে মনে হচ্ছে?
মেন্টাল প্রেসার হয়তো তেমন পড়বে না যদি মানে আগের ক্লাসে শিখে আসে, কিন্তু অনেক সময় একটা কঠিন বিষয় শেখার পরে সেই জিনিসটার প্রতি ফোকাস থাকার পরে অন্য জিনিসগুলো ভুলে যেতেই পারে। তো সেই একই দিনে দু তিনটে কঠিন জিনিস না শেখানোটাই সেই দিন ধরুন আপনি যুক্তবর্ণ শেখানোর পরে একদিন ভাগ করালেন বা গুণ শেখালেন, তারপরের দিনে সেই গুণ বা ভাগকে কাজে লাগিয়ে যে নামতাটা পূর্বে শেখা হয়েছিল সেটা একটা খেলার ছলে শেখানো যায়। বা এরকম দাগ কেটে শ্রেণীকক্ষের মধ্যে 2 গুণ 1 সমান 2 এইভাবে মানে শ্রেণীকক্ষের মধ্যে বা বাইরে অ্যাক্টিভিটির মাধ্যমে সেই জিনিসটা শেখানো যায়। মানে একই দিনে দুটো কঠিন জিনিস না শেখানোই শ্রেয়। বেশ, নেক্সট। স্যার কঠিন জিনিস বলতে আমরা স্যার এক second, কঠিন জিনিস বলে আমরা যে বিষয়টাকে কঠিন সেটা সহজ করে কিভাবে প্লে ওয়ে মেথড আমরা তাদের উপস্থাপন করি, সেটা সবচেয়ে বড় স্যার বড় ফ্যাক্টর। কোনো কিছু স্যার কঠিন নয় বা কোনো কিছু সহজ নয়, আমরা সহজ করতে পারি। আমরা যদি প্রেজেন্টেশন করার ক্ষেত্রে আমরা যে একটা মনে এই আমরা আজকে নাটক শিখবো চলো, এভাবে আমরা কখনো বলতে পারি না চলো আজকে আমরা খেলা করবো। এই কথার মাধ্যমতার মাধ্যমে কিন্তু বাচ্চারা কিন্তু অনেকটা কঠিন জিনিসকে সহজ মনে করে। অর্থাৎ এই মেথডটা আমার মনে হয় যে যুক্ত বর্ণ শেখানোর পর পাশাপাশি নাম শেখানো যেতেই পারে স্যার প্লে ওয়ে মেথডে। বেশ, আলিম শেখ তো তাহলে আপনি ইন্টারেস্টিং বলুন। ওয়েতেই পড়ালে। বেশ, আলিম শেখ, আপনাকে ধরুন একটা ক্রস কোশ্চেন করা হলো। আপনি বললেন হ্যাঁ স্যার। যে আমরা খেলার ছলে বা বিভিন্ন অভিনয়ের মাধ্যমে শিশুদেরকে শেখাবো। তাহলে আপনি দ্বিতীয় শ্রেণীর শিশুদের যুক্তবর্ণের ধারণা খেলার ছলে বা অভিনয়ের মাধ্যমে আপনি কিভাবে শেখাবেন? যে কোনো যুক্তবর্ণ আপনি উদাহরণ হিসাবে গ্রহণ করে আপনি সেটা প্রেজেন্টেশন কিভাবে দেবেন একটু বলুন, ব্যাখ্যা করুন। যেমন ধরুন কয়ে তয়ে বা স্যার যে এক্ষেত্রে কোনো আমি একটা, ইচ্ছে মতো আপনার। আচ্ছা, এক্ষেত্রে আমি তাদের বলবো আজ আমরা পড়াশোনা করব না, আজ আমরা গল্প করব। কি বললাম? গল্প। এই যে দেখো গল্প বলছি, আমরা এটা বাংলা একটু লিখি গ ল প। দেখো ওরা দু বন্ধু একসঙ্গে মিশে গেছে, তাই না? আজ আমরা একটা নিয়ে আলোচনা করব, এরা যুক্ত, এদেরকে একসঙ্গে আছে তো এদেরকে বলা হয় যুক্ত। এ দেখো এগুলো বর্ণ, তাই এদেরকে বলা হয় যুক্ত বর্ণ। আর আমরা যুক্ত বর্ণ সম্পর্কে জানবো। ওরা দেখো আর কি সমস্যা, একজনের মতো পয়ের সমস্যা হয়তো লোকে খান করে নিয়েছে, অন্য সময় দেখতে পাবো যে অন্য কিছু সমস্যা, আজ আমরা এটাই জানবো। এভাবে ওদের খুব ইন্টারেস্টিং বোঝাতে পারি। বা তোমরা অভিনয়ের মাধ্যমে আমি হয়তো কাউকে ঘাড়ে নিয়ে বোঝাতে পারি, দেখো আমার ও ঘাড়ে ও চেপে আছে, এভাবে স্যার আমি বোঝাতে পারি। আর টিএলএম কি কি ব্যবহার করতে পারেন? স্যার এখানে টিএলএম আমি নিজেই একটা টিএলএম বড়, আমি নিজে অভিনয়ের মাধ্যমে জিনিসটা বা অ্যাক্টিভিটির মাধ্যমে স্যার দেখাতে পারি। আচ্ছা, ঠিক আছে। আমি বেশ, দুটো হাতকে, হ্যাঁ স্যার আমি দুটো হাতকে এখানে আমার নিজের দুটো হাত ব্যবহার করতে পারি যে দেখো এটা একটা হাত এটা একটা হাত, অর্থাৎ এটা একটা বর্ণ এটা একটা বর্ণ, দেখো একসঙ্গে আমরা মিশ্র করে দিলাম, তাহলে কি করলাম? যুক্ত করলাম। দেখো এটাকে বলা হয় যুক্ত বর্ণ। আমি এভাবে স্যার বলতে পারি। হুম, বলা যেতে পারে। নেক্সট, বাকিদের মতামত জানান। যুক্তবর্ণ কিভাবে আমরা আরো সহজভাবে শেখাবো তার কয়েকটি পদ্ধতি বলুন। আমরা স্যার গল্পের মাধ্যমে যেমন বিক্রম বেতালের যে গল্পটা আছে স্যার, সেই গল্পটা তাদের বলে তাদের যে কৃতকলা শিল্পের মাধ্যমে তাদের বোঝাতে পারি যে একটা বড় বাচ্চাকে নিলাম, একটু লম্বা যারা আছে আর একটু হাইট যাদের একটু শর্ট আছে সেই বাচ্চাটাকে তার পিঠের ওপর চাপিয়ে দিলাম। তারপর বিক্রম বেতালের গল্পটা বললাম যে বেতাল কিছুতেই বিক্রমের এ থেকে নামছে না ঘাট থেকে, সেই রকম আমাদের যেই গল্পটি বলছি সেই গল্পতে লয় পয়ে যেটা আছে সেটা লয়ের ঘাড়ে যে পিঠে যে পটা চেপে আছে স্যার, সেই পটা হচ্ছে তুমি আর এটা হচ্ছে আর তুমি হচ্ছে ল। তাহলে তোমরা এই স্যার এইভাবেও তো যুক্ত বর্ণের ধারণা দেওয়া যায়, হুম, মানে আবার স্যার আমি কৃতকলা। বলবো। গল্প বলেও দেওয়া যায়। যেমন ধরুন আমি বললাম, চলো স্যার বন্ধুরা আজ তোমাদেরকে আমি একটা গল্প শোনাচ্ছি। তিন বন্ধু, একজন হচ্ছে গ, একজন হচ্ছে ল, একজন হচ্ছে প। তারা অনেক দূরে জঙ্গলে গিয়েছে। জঙ্গলে গিয়ে জঙ্গলের ভিতরে দেখছে বিশাল বড় একটা নদী, চওড়া নদী। তো নদীর ওই পারে তারা যাবে। এবার ধরো গ বড় ভাই বা বড় ভাই সাঁতার কাটতে জানে, সে নদীতে চলে গেল সাঁতার কেটে। কিন্তু ল আর প, তার মধ্যে প কিন্তু ছোট ভাই সাঁতার কাটতে জানে না। তো ল বলল বেশ চলো তুমি আমার পিঠে চেপে যাও, তাহলে লয়ের পিঠে ছোট ভাই প চেপে গেল, তাহলে লয়ে পয়ে হয়ে গেল। আর সামনে গেল গ, তাহলে গ তারপরে হচ্ছে লয়ে পয়ে গল্প। তাহলে দেখো এটাই হয়ে গেল আজকে আমাদের গল্প। তারপর তারা তিন বন্ধু মিলে বা তিন ভাই মিলে নদীর ওই পারে গিয়ে তারা সুন্দর সুন্দর ফলমূল পেরে খেলো, তারপর আবার নদী পেরিয়ে চলে এলো। তোমাদের কেমন লাগলো?
তাহলে কি শিশুরা হ্যাঁ আগ্রহী হবে? হ্যাঁ স্যার, দারুণ স্যার এটা, হ্যাঁ এটা তো দারুণ স্যার। স্যার স্যার এটা আমি ডেমো হিসেবে প্র্যাকটিস করেছিলাম, আপনাকে পরের দিন নেক্সট দিন দেখাবো স্যার বললে যে এটা এটা অ্যাপ্লিকেবল আমিও হবে ডেমো কিনা। হিসাবে করেছি। আমি রেকর্ড করেছিলাম যে স্যারকে পার্সোনালি পাঠাবো যে এটা ডেমো হিসেবে ঠিকঠাক হবে কিনা, আপনি তো বলেই দিলেন তাহলে। হ্যাঁ, এটা করা যেতে পারে। আমি আবার তারপরে পাঠাতাম স্যার মাঝে সাঝে শিশুদের। হ্যাঁ, হ্যাঁ, আমি ওর সাথে শুধু অ্যাড করেছিলাম যে লয় পয় দিয়ে আর কয়েকটি শব্দ লিখে একটা চার্ট মতো বানিয়ে, মানে হ্যাঁ, দুটো তিনটে এইভাবে। করা যেতে পারে। হ্যাঁ আমি ওটা তারপরে করেছি, স্যার আমি এবার যখন দেখানো হচ্ছে স্যার কিনা। বলুন। ক্লাসরুমে ঢুকবো তখন বাচ্চাদেরকে বলতে পারি যে তোমাদেরকে আজকে খুব সুন্দর লাগছে। এই যে সুন্দর, এটাও একটা যুক্ত বর্ণ, কিন্তু এই উদাহরণটা আমি পরে নিয়ে আসবো। যখন যুক্ত বর্ণ প্রথমে গল্প বলবো, তারপরে এটা নিয়ে আসবো, তারপর আমাদের সহজ পাঠে যে আজ মঙ্গলবার, জঙ্গল সাফ করার দিন, ওইটাও তো যুক্ত বর্ণের একটি গল্প। এটার মাধ্যমেও পড়াতে পারি। হুম, বেশ ঠিক আছে। আলোচনা ভালো চলছে তো আমাদের? ভালো লাগছে? হ্যাঁ হ্যাঁ স্যার। স্যার। হ্যাঁ স্যার, ভালো লাগছে। হ্যাঁ, বেশ হুম। ঠিক আছে। আর একটা প্রশ্ন আলোচনা করি। ধরুন, এগুলো প্র্যাকটিক্যাল কোশ্চেন আমার চোখের সামনে নিয়মিত ঘটে বিদ্যালয়ে, কিছু কিছু সেগুলো নিয়ে আলোচনা করছি। তো আরেকটি আপনাদের জানাই যে আপনাদের যে প্রধান শিক্ষক মহাশয় রয়েছে, ধরুন আপনার বিদ্যালয়ের প্রধান শিক্ষক মহাশয়, আপনি বা অন্যান্য কলিগ যারা রয়েছে তারা প্রবেশ করার আগেই কিন্তু তিনি বিদ্যালয়ে চলে আসেন, এবং বিদ্যালয়ে চলে এসে প্রতিদিনই, প্রায় সপ্তাহে বেশিরভাগ দিনই, 4-5 দিনই তিনি বিদ্যালয় অন্য ছাত্রছাত্রীদের নিয়ে মানে প্রথমে জল দিয়ে পুরো বিদ্যালয়ের মানে হচ্ছে পরিষ্কার করেন। তারপর হচ্ছে টয়লেট যেগুলো রয়েছে সেগুলো নিজে হাতে দারুণভাবে পরিষ্কার করেন, ব্লিচিং পাউডার বা এইসব দিয়ে। বা স্কুল ছুটি হওয়ার আগে থেকেই তিনি ঘন্টাখানেক বা আধ ঘন্টা আগে থেকেই খুব সুন্দরভাবে তিনি বিষয়গুলো পরিষ্কার করেন। কিন্তু একজন শিক্ষক হিসাবে বা শিক্ষিকা হিসাবে আপনি যখন বিদ্যালয়ে হয়তো 10:30টার সময় পৌঁছালেন বা 11টার সময় পৌঁছালেন, তখন দেখলেন প্রধান শিক্ষক মহাশয় পাইপে করে হয়তো জল দিচ্ছে বা বিদ্যালয়ের প্রাঙ্গণ পরিষ্কার করছেন, বা অন্যান্য টয়লেট টয়লেট যেগুলো রয়েছে সেগুলো জল দিয়ে পরিষ্কার করছেন, নিজে ঝাঁটা হাতে ধরে ঝাঁট দিচ্ছেন বিদ্যালয়ের প্রাঙ্গণ। সঙ্গে শিশুরা দু একজন হয়তো সহযোগিতা করছে। তো এই পরিস্থিতিতে আপনি হয়তো প্রধান শিক্ষক মহাশয়কে সহযোগিতা করেন না, বা আপনি হয়তো দেখেন বিষয়গুলো, কিন্তু আপনার মনে হয়তো ইচ্ছা জাগে যে না, আমিও একদিন হয়তো সহযোগিতা করি। তো আপনি হয়তো করতে পারছেন না, বা অন্যান্য শিক্ষকরাও হয়তো একটু দেরিতে পৌঁছায় এবং তারাও হয়তো এই বিষয়গুলো দেখে, কিন্তু সরাসরি ফিল্ডে নেমে প্রধান শিক্ষক বা শিক্ষিকাকে সহযোগিতা করেন না। তো এই পরিস্থিতিতে আপনার মধ্যে যদি হীনমন্যতা কাজ করে, তাহলে আপনি কি করবেন একজন সহশিক্ষক বা শিক্ষিকা হিসাবে? হীনমন্যতা বোধ যদি কাজ করে। স্যার আমি বলছি, স্যার বলছি, বলুন। স্যার যদি আমার মধ্যে হীনমন্যতা কাজ করে, তবে আমাকে সেই রকম ভাবে প্রস্তুতি নিয়ে সপ্তাহে 2-1 দিন আগেই পৌঁছে যেতে হবে। যেহেতু প্রধান শিক্ষক সপ্তাহে 4-5 দিন করে, তো আমাদেরও দায়িত্ব রয়েছে যে স্যার যখন আসতে পারে তখন নিশ্চয়ই আমি যদি চেষ্টা করি তবে হয়তো আমিও আগে আসতে পারবো। সপ্তাহে কমপক্ষে 1-2 দিন তো আসাই যায়। সেই হিসাবে আমাকে প্রস্তুতিটা নিতে হবে স্যার, আমি যেটা মনে করি। আচ্ছা, আরেকজন বলুন। আপনি হয়তো প্রথমেই পৌঁছে গেছেন, কিন্তু আপনি দেখছেন যে ধুলো আমাকে গায়ে হয়তো ধুলো লাগবে, বা নাকে ধুলো লেগে হয়তো হাঁচি তৈরি হয়ে যাবে, আমার ধরুন অ্যালার্জি আছে, তো আমি একটু সেফ থাকি, নিজেকে একটু সেফ রাখি। তো এইরকম মনোভাব যদি আপনার মধ্যে কাজ করে, তাহলে এটা কি সঠিক মনোভাব বলে আপনি মনে করেন একজন সহ শিক্ষক হিসাবে, নাকি না স্যার, কিভাবে মনে করেন আপনি, কোন নজরে দেখেন বলুন? না স্যার, নিশ্চয়ই না। সেই হিসাবে আমাকে আমার ব্যবস্থা নিয়ে নিতে হবে, যে যেমন মাস্ক ব্যবহার করতে হবে, কিংবা সেই হিসাবে আমাকে সাবধানতা অবলম্বন করতে হবে, যাতে আমার যদি সেরকম কিছু অসুবিধা থাকে তবে সেই হিসাবে আমাকে আমার সেফটিটা দেখে নিতে হবে। কিন্তু যেহেতু আমরা সবাই এক পরিবার, একসাথে কাজ করি, তবে আমাদের সবাইকে সবকিছু ভাগ করতে হবে। আর নিজের বিচারটা অন্য কাউকে দেওয়ার থেকে নিজেই করাটা মনে হয়, যেহেতু একটা টিচার হিসাবে করাটা ঠিক, নিজের বিচারটা নিজেকে করাটাই ঠিক স্যার। আচ্ছা, আপনাকে যদি প্রধান শিক্ষক মহাশয় বা মহাশয়া কোনোদিন ধরুন অনুরোধই করলো যে চলুন একসঙ্গে আমরা, শিশুরা ধরুন পায়খানা করে দিয়েছে, টয়লেটে তো আপনার টয়লেট করে দিয়েছে এবং তারা নিয়মিত জল দেয় না, তো আমরা চলুন একসঙ্গে একটু আমরা সহযোগিতা করি, একে অপরকে দিয়ে পরিষ্কার করি। তো আপনি দেখলেন যে আমি এইমাত্র স্নান টান করে ভাত টাত খেয়ে বিদ্যালয়ে এসেছি, তো এই পরিস্থিতিতে আপনার কোনোভাবেই মানে এটা ইচ্ছা হচ্ছে না যে এই পরিস্থিতিতে আমি এই জামা কাপড় পরে, সুন্দর জামা কাপড় পরে আমি এইভাবে বাথরুমের মধ্যে বা টয়লেটে গিয়ে
পুরো বিষয়টা করব। তো এই রকম মনোভাব যদি আপনার মধ্যে কাজ করে তাহলে আপনি কি করবেন? প্রধান শিক্ষক মহাশয়কে কি স্যার কিভাবে কি বলবেন? অনুরোধ করবেন যে না স্যার আজকে স্যার আমি এই মুহূর্তে পারছি না, আমি শেষের দিকে বিদ্যালয় ছুটির আগে করব, নাকি বলবেন যে না স্যার আমি এটা পারছি না, কি কি করবেন? নাকি আপনি সঙ্গে সঙ্গে সেই কাজে যোগদান করবেন, সহযোগিতা করবেন? যদি আমার শারীরিক সেই রকম মানে অসুবিধা থেকে থাকে, যে সত্যি হয়তো আমার উল্টি হয়েছে সেরকম যদি থাকে, হয়তো আমি খেয়ে এসেছি মাত্র আর এরকম নোংরা দেখলে তো আমার উল্টে যেতে পারে, সেরকম যদি স্যারকে আমি একটু বুঝিয়ে বলতে পারি যে স্যার এরকম আমার একটু অসুবিধা আছে, হয়ে যেতে পারে, তবে আমরা একটু পর করতে পারি, টয়লেটটা পরিষ্কার একটু পর করতে পারি। আর যদি একান্তই আমার অত অসুবিধা না হয়ে থাকে, যেহেতু আমরা যখন কোর্স করি কিংবা যখন আমরা এই তো এখন আমরা যেমন প্রস্তুতি নিচ্ছি, তখন কিন্তু আমরা সব রকম যেহেতু সেটা প্রাইমারি স্কুল, সেখানে অনেক রকম অনেক কিছু ঘটে থাকতে পারে, সেই রকম ভেবে কিন্তু আমরা কাজটাতে যুক্ত হতে রাজি হয়েছি, সব রকম অঙ্গীকার স্বীকার করেছি আমরা। তো সেই কথাটা কিন্তু আমাদের মাথায় রেখে আহ মানে চলতে হবে। এবং স্যার যদি পারে, যদি প্রধান শিক্ষক পারে, তবে নিশ্চয়ই আমি আমি কেন পারবো না, আমাকেও করতে হবে। আর যদি একান্তই অসুবিধা হয়, স্যার না যদি এরকম হয়ে থাকে যে একেবারেই পারা যাচ্ছে না, তবে স্যারকে সেটা বুঝিয়ে বলতে হবে। বেশ, নেক্সট বলুন, রথীন দেব শর্মা বলুন আপনার মতামত। প্রত্যেকের মতামত আহ, পাবো এটা, এই কোশ্চেনটার আহ, উত্তর। প্রথমত আমি সর্বদা ব্যক্তিগত কোনো সমস্যাকে আমার শিক্ষকতা পেশার সাথে যুক্ত করব না, একান্ত যদি না সেটা আমার শারীরিক সমস্যা হয় যেটি আমি একদমই করতে পারছি না। আর যদি তেমন না হয়, আমি প্রতিটা জিনিস, শুধুমাত্র পায়খানা পরিষ্কার বা অন্যান্য যে কোনো পরিষ্কার বা স্কুলের যে কোনো কাজের সাথে আমি যুক্ত হতে কোনো অসুবিধা নেই। এবং প্রধান শিক্ষক মহাশয় যদি করতে পারেন, তিনিও একজন মানুষ, আমিও একজন মানুষ, তাই আমি আমার করতে এতে কোনো লজ্জা বা দ্বিধাবোধ হওয়া কোনো উচিত নয়। একটা শিক্ষকের সেটা গুণের মধ্যে পড়েও না, তাই এটি করা যেতেই পারে কোন রকম, যদি না শারীরিক সমস্যা তেমন হয়। আর যদি একান্তই হয় যে আমি করতে পারছি না, দেন স্যার মতো করছেন, তো অন্যান্য যে সমস্যা থাকবে সেই সমস্যাটা আমি সমাধান করার চেষ্টা করব। এবং যদি এবং একটা প্রতিটা শিক্ষকের এটি করা উচিত যে আজকের ধরুন হেড স্যার হচ্ছে পায়খানা পরিষ্কার বা টয়লেট পরিষ্কারটা করছেন, অন্যদিন প্রতিদিন একই শিক্ষক একই কাজ বা কেন করবেন, পরের দিন আমি করলাম, স্যার অন্য একটি সমস্যা দেখলেন। এইভাবে আমাদের নিজেদের মধ্যে কাজ ভাগ করে নিলে তাহলে আমাদের প্রত্যেকের মধ্যে সেই জিনিসটা থাকবে না যে আমি একটা কেন এই কাজ করবো। প্রত্যেক পাঁচজন শিক্ষক পাঁচজন আলাদা আলাদা দিনে ওই ওই কাজটি করবেন, ফলে জিনিসটা ভাগ করে নেওয়া হবে এবং সমস্যার সমাধানটাও হবে, নিজেদের মধ্যে কোনো অন্তর্দ্বন্দ্ব থাকবে না। আপনি কি প্রধান শিক্ষক বা স্যার আমি শিক্ষিকা বলবো? এটা সেই দিনের জন্য অনুরোধ করতে পারেন না যে স্যার একটু দাঁড়ান, আপনি কি প্রধান শিক্ষক বা শিক্ষিকা মহাশয়কে বা মহাশয়কে আপনি এটা অনুরোধ করতে পারেন না যে স্যার এইমাত্র আমরা স্নান করে খেয়ে এসেছি, তো এই মুহূর্তে আমার মনে হয় যে এটা বিদ্যালয় টিফিনের আগের দিকে বা বিদ্যালয় মানে যে ছুটি হওয়ার আগে যদি আমরা সবাই মিলে পুরো বিষয়টা একটু দেখি, তাহলে আশা করি ভালো হবে। আর আরেকটা বিষয়, হয়তো প্রধান শিক্ষক মহাশয়ের মধ্যে অতটা ধরুন কোনো বিষয়ের প্রতি ঘিন্নে বা ধরুন অতটা মানে তিনি মাইন্ডে নেন না, কিন্তু সবাই তো ধরুন অতটা হতে পারে না। তো সেক্ষেত্রে কারো হয়তো একটু নরম মাইন্ডের হন, এমন অনেকেই থাকেন যিনি এই বিষয়গুলোকে একটু অ্যাভয়েড করার চেষ্টা করেন। তো সেই পরিপ্রেক্ষিতে যদি প্রধান শিক্ষক বা শিক্ষিকা মহাশয়কে এটি অনুরোধ করা যায় যে না আমরা একটু অন্য টাইমে করব বিষয়গুলো বা সহযোগিতা করব, সেক্ষেত্রে কি এই বিষয়টাকে আপনারা সাপোর্ট করেন? হতে পারে যে অনেকের মধ্যে সেই জিনিসটা থাকে। তো এই কাজটি প্রধান শিক্ষক মহাশয় যখন তিনি করছেন, তো আমি যদি করতে পারি সেই মুহূর্তে, তাহলে আমি করব। এবং যদি প্রধান শিক্ষক মহাশয় এবং পরবর্তীকালে একটি বসে একটা আলোচনা সভার মধ্যে কোন কাজটা সকালবেলা এসে যে প্রতিটা মানুষই করতে পারবে, ঘৃণাবোধটা আসবে না। যেমন ধরুন এসে একটু ঝাঁট দেওয়াটা বা কোনো কিছু পরিষ্কার পরিচ্ছন্ন করাটা, এটা প্রত্যেক মানুষের মধ্যে কারোর মধ্যে ঘৃণাবোধ থাকবে না, কিন্তু
অনেকে এসেই খাওয়া দাওয়া স্নানের পরে পায়খানা বাথরুম পরিষ্কার জিনিসটাকে অন্য চোখে দেখেন। তো এই কাজটা সবার শেষের দিকে করবেন, যে স্কুল ছুটি হয়ে গেল বা টিফিন হয়ে গেল, তারপরে ওই পরিষ্কার করার কাজটি করার পরে তারপরে সবাই করে বাড়ি চলে গেলে সেখানে গিয়ে ফ্রেশ হয়ে গেল। এবং এইভাবে আলোচনার মধ্যে কোন কাজটা আগে ক্রম অনুযায়ী করলে প্রত্যেকের সুবিধা হবে এবং প্রত্যেকে সেখানে অংশগ্রহণ করতে পারবে, সেটা একটা আলোচনা সবার মধ্য দিয়ে প্রধান শিক্ষকের উপস্থিতিতে এটি করা উচিত। বেশ, এটা উত্তর মোটামুটি ঠিকঠাক আপনার মতামত যেটা দিয়েছেন ঠিকই আছে, কিন্তু এই ক্ষেত্রে একটা সমস্যা হচ্ছে প্রধান শিক্ষক মহাশয়, আপনার ধরুন প্রধান শিক্ষক মহাশয় বা শিক্ষিকা এমন এক ধরনের যিনি মানে এই আচ্ছা। বিষয়গুলোকে একবারেই গুরুত্ব দেন না। হ্যাঁ, বা তার মধ্যে ধরুন এই আগে পরের ভাব বা কোনো নাই, তিনি যে কোনো মুহূর্তে এই বিষয়গুলো করতে চান এবং বিষয় হচ্ছে যে সেভাবে হাত হয়তো মোটামুটির উপর ধন বা হাত না ধুয়ে হয়তো টয়লেট পায়খানা পরিষ্কার করে আসলেন ছেলে মেয়েদের, বা টয়লেট করে আসলেন টিফিনের ঠিক আগে, তারপর ধরুন টিফিন টাইমে মোটামুটির উপর হাতটা ধুয়ে আপনাকে হয়তো চা যখন তৈরি হলো বিদ্যালয়ে, হয়তো টিফিন টাইমে লাঞ্চের এই ব্যাপার থাকে বা টিফিনের ব্যাপার থাকে, তো সেই মুহূর্তে আপনাকে সেই হাত দিয়ে ধরুন বিস্কুট বা চা দিতে চাইলো এবং আপনি সেই মুহূর্তে দেখলেন যে স্যার কিছুক্ষণ আগেই ছেলেদের পায়খানা পরিষ্কার করে এসছে বা করে এসছে, তো আপনার সেই মুহূর্তে যদি রুচি না হয় সেই মুহূর্তে, তো আপনার রুচি না হওয়া সত্ত্বেও কি আপনি স্যার যাতে মানসিকভাবে আঘাত না পায় তার জন্য আপনি স্যারের হাত থেকে চা বিস্কুটটি গ্রহণ করবেন, নাকি আপনি অন্য কোনো অজুহাত দিয়ে সেটাকে এড়িয়ে যাওয়ার চেষ্টা করবেন? একজন বলুন যে কোনো। না, কোনো রকম অজুহাত আমি দেবো না। প্রথমত আমি স্যারকে বলবো যে আমরা যদি না পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে পারি, বাচ্চারা আমাদেরকে অনুসরণ করে তারা শিখবে, তারাও পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে পারবে না। তাই হয়তো স্যারের কাছে কথাটি খারাপ লাগবে, কিন্তু একবার খারাপ লাগলেও কিন্তু সেই জিনিসটা সর্বদার জন্য সেটি পরিবর্তন হয়ে যাবে। তারপর আর মানে কেউ কোনোদিন কারোরই খারাপ লাগবে না। হয়তো আমার বলাটা উচিত হবে না, কিন্তু তাও আমি স্যারকে অনুরোধ করবো, স্যার আপনি একটু পরিষ্কার পরিচ্ছন্ন ভাবে থাকবেন, এবং সমস্ত শিক্ষকদেরকে বলবো যে কোনো কাজ করার পরে সাবান দিয়ে হাত ধোয়া, হ্যান্ড ওয়াশ দিয়ে ওয়াশ করার পরেই খাবার গ্রহণ করা উচিত। এর ফলে আমরাও যেমন ভালো থাকবো, তার থেকে সবচেয়ে বড় কথা আপনি নিজের স্বাস্থ্যের দিকেও খেয়াল রাখতে পারবেন। এইভাবে আমি স্যারকে অনুরোধ করে বলবো। এবার সেটা সবার সামনে না বললে হয়তো একান্ত ভাবে স্যারকে বলতে পারি, যাতে প্রধান শিক্ষক মহাশয়ের মান সম্মানটা কোনো রকম ভাবে ক্ষুণ্ণ না হয়। এবার ধরুন কোনো শিক্ষক বা শিক্ষিকা প্রায় দিনই বিদ্যালয়ে খাবার নিয়ে আসে, বাড়ির তৈরি খাবার বা দোকানের হয়তো খাবার, এবং সেগুলো টিফিন টাইমে হয়তো শেয়ার করতে চায়। এবার আপনি ধরুন আপনার একটু অরুচি রয়েছে, আপনি হয়তো প্রতিদিন সেই শিক্ষকের বাড়ি থেকে তৈরি করা না খাবার বা কোনো কিছু আপনি হয়তো গ্রহণ করতে চান না, এবং প্রধান শিক্ষক বা শিক্ষিকা আপনাকে নিয়মিত প্রেসারাইজ করে সেই বিষয়টি নেওয়ার জন্য, বা প্রসাদ বা কোনো কিছু। আপনি হয়তো অন্য ধর্মাবলম্বীর মানুষ, আপনি হয়তো হিন্দু ধর্মাবলম্বী মানুষ, অন্যজন কলিগ যারা রয়েছেন তারা হয়তো মুসলিম ধর্মাবলম্বী মানুষ। এবার হিন্দু ধর্মাবলম্বী মানুষ হয়তো কোনো প্রসাদ এনেছে, বা ধরুন মুসলিম ধর্মাবলম্বী তিনি হয়তো কোনো প্রসাদ এনেছেন, তো অন্যান্য ধর্মাবলম্বী যারা রয়েছে শিক্ষক বা শিক্ষিকা তারা হয়তো সেটা গ্রহণ করতে চায় না, যেহেতু প্রসাদ বা দোকান থেকে হলে সেটা হয়তো গ্রহণ করতে চাইছেন। তো এই পরিস্থিতিতে প্রধান শিক্ষক মহাশয় যদি অন্যান্য সহশিক্ষক বা শিক্ষকদের প্রত্যেককেই বিষয়টি নেওয়ার জন্য জোর করে, তাহলে সেই মুহূর্তে আপনার কি করা উচিত বলে মনে হয়? প্রথমত আমি মানে অন্য ধর্মের প্রতি যে বাজে প্রভাব বা বাজে আমি এরকম প্রসাদ গ্রহণ করব না, এইরকম কোনো আমার ব্যাপার আমার মধ্যে নেই। এবং আমি সবাইকে বলবো যে প্রতিটা ধর্মই সমান, প্রতিটা ধর্মই শেখায় যে প্রত্যেককে সম্মান করতে এবং ভালোবাসতে। কোনো ধর্মই অপর ধর্মকে অপমান বা খারাপ কিছু করতে শেখায় না। তাই একটা প্রসাদ হিন্দু হোক বা মুসলমান হোক বা খ্রিস্টান হোক, যে ধর্মেরই হতে পারে, সেই প্রসাদটা অবশ্যই সেটি হচ্ছে শুদ্ধ, এবং সেটিকে আমি সদরে গ্রহণ করব। এবং সবাইকে সেটি বলবো যে যেহেতু সরকারি স্কুলের মধ্যে কোনো রকম ধর্ম শিক্ষা দেওয়া উচিতই নয়, তাই এই ধর্ম নিয়ে কোনো জিনিসটাকে না করাটাই ভালো। এবং সবাইকে বলবো যে জিনিসটা যাতে সহজভাবে গ্রহণ করে। এবার কারোর ব্যক্তিগত সমস্যা থাকতেই পারে, যে আমার শরীর খারাপ লাগছে। সেরিনা খাতুন বলুন, এটার মতামত বলুন ব্যক্তিগত। স্যার, যেহেতু আমরা ডিএলএড থেকেই শিখে এসেছি এবং বাচ্চাদের যেহেতু আমরা শেখাচ্ছি যে স্কুল মানে হচ্ছে যে ধর্ম নিরপেক্ষতা, মানে স্কুলে কোনো জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে আমরা সকলেই এক জায়গায় এসে আমরা শিক্ষা গ্রহণ করছি। সেহেতু আমাদের শিক্ষক হিসেবে উচিত নয় যে মানে ধর্ম নিয়ে কোনো রকমের ধরুন জাতপাত ভেদাভেদ এইসব করা তো একদমই উচিত নয়। যেহেতু আমরা নিজেরা শিক্ষা গ্রহণ করে বাচ্চাদের শিক্ষা দেবো, এবার আমাদের মধ্যেই যদি ওই জিনিসটা থেকে যায়
যে না অন্য ধর্মের কেউ প্রসাদ এনেছে সেটা আমি খাবো না, তাহলে স্যার সেটা দেখে আমাকে অন্য একটা বাচ্চা স্কুলের বাচ্চা অনুকরণ করতে পারে যে ম্যাডাম যখন খাচ্ছেন না তখন আমরাও খাবো না। এর থেকে ধরুন স্যার তো ধর্ম ব্যাপারটা তো চলে আসতে পারে। তো স্কুলের প্রতিটা শিক্ষক শিক্ষিকারই উচিত যে অন্য ধর্মকে শ্রদ্ধা করা, অন্য ধর্মের মানুষদের শ্রদ্ধা করা এবং তাদের ধর্মীয় যে সংস্কৃতির যে প্রসাদ কিংবা কোনো মুসলিম ধর্মের কি কোনো খ্রিস্টান ধর্মের প্রসাদ সেটি সাদরে এবং তাকে সম্মানের সঙ্গে গ্রহণ করা। এবার আমরা যদি নিজেদের সহকর্মীরা যদি নিজেরা নিজেদের সম্মান করতে না পারি, নিজেদের ধর্মের মানুষদের যদি সম্মান না করতে পারি, তাহলে তো আমরা বাচ্চাদের মধ্যে সেগুলো তো প্রয়োগ করতে পারবো না। নিজেদের মধ্যে যদি কোনো গিল্টি থাকে, নেগেটিভিটি থাকে, তাহলে সেটা আমরা বাচ্চাদের প্রপারলি দিতে পারবো না, আর বাচ্চারাও সেটা আদর্শ মানে ছাত্র হিসাবে সেটা তারা ভবিষ্যতে সুনাগরিক ঠিক কিংবা আছে, সুব্যক্তিত্বে আপনার পরিণত পয়েন্ট হতে পেয়ে পারবে গেছে না। উত্তরের। নেক্সট রেক্সোনা পারভিন বলুন। আচ্ছা। স্যার, আমরা যেহেতু ধর্মনিরপেক্ষ গণতান্ত্রিক দেশে বাস করি, সেক্ষেত্রে স্যার অন্য ধর্মের প্রতি শ্রদ্ধা সম্মান জানানো আমাদের কর্তব্য বলে মনে করি। তা এছাড়াও স্কুল হচ্ছে ধর্মনিরপেক্ষ, যেখানে কোনো ধরনের ধর্ম শিক্ষা নিষিদ্ধ। তাই স্যার আমরা যেহেতু শিক্ষক শিক্ষিকা, সেক্ষেত্রে আমাদের আরো বেশি দায়িত্ব যে এই ধরনের কোন রকম আচরণ বা কথাবার্তা আমরা করব না, যাতে সেটা শিক্ষার্থীদের উপর মানে পড়ে। এবং সেই জন্য আমি যে অন্য ধর্মের প্রতি শ্রদ্ধা ভালোবাসা জানিয়ে আমি যে কোনো প্রসাদ অন্য ধর্মের গ্রহণ করব, এবং এই ধরনের জন্য কোনো রকম আচরণ না হয় স্কুলের মধ্যে, সেটাও খেয়াল রাখবো। বেশ, চিন্ময় ঘোষাল, এবার আপনি বলুন। আপনাকে একটা অন্য কোশ্চেন করি, এই পরিপ্রেক্ষিতেই করি। চিন্ময় ঘোষাল, আপনি বিদ্যালয়ে যোগদান করে দেখলেন 1-2 মাস পর যে আপনার বিদ্যালয়ে হয়তো একজন ম্যাডাম রয়েছেন, তিনি হয়তো মুসলিম ধর্মাবলম্বী এবং আপনি হিন্দু ধর্মাবলম্বী। তো ম্যাডাম হয়তো বাড়ি থেকে কিছু খাবার বা প্রসাদ বা কিছু একটা এনে দিল, সেটা প্রধান শিক্ষক মহাশয় বা অন্যান্য শিক্ষক মহাশয় আপনাকে অনুরোধ করলো নেওয়ার জন্য, আপনি সেটা সাদরে গ্রহণ করলেন। তার সপ্তাহখানেক পর আপনি হয়তো বাড়ি থেকে কোনো একটা প্রসাদ বা কোনো একটা জিনিস নিয়ে গেছেন, বা কোনো একটা খাবার বাড়ি হয়তো তৈরি করে নিয়ে গেছেন। তো সেক্ষেত্রে আপনি যখন দিতে চাইছেন, তখন ধরুন মুসলিম ধর্মাবলম্বী সেই ম্যাডামটি কিন্তু নিতে চাইছে না, যে এটা প্রসাদ হয়তো বলেছেন কোনোভাবেই, সে হয়তো গ্রহণ করতে চাইছে না বা বিভিন্ন ধরনের ধরুন অজুহাত দিতে চাইছে। তো এই পরিস্থিতিতে প্রধান শিক্ষক মহাশয়ের কি কি দায়িত্ব পালন করা উচিত বলে আপনি মনে করেন, এবং আপনার নজরে এই বিষয়টা আপনি কিভাবে দেখেন, ম্যাডামের এই যে আচরণ? প্রথমত আমি নেয়ার জন্য অনুরোধ করব, যেহেতু আমার ধর্মের প্রসাদ, যেহেতু ম্যাডামকে রিকোয়েস্ট করব নেয়ার জন্য। এবার তিনি ওটা গ্রহণ করবেন না সেটা ওনার ব্যক্তিগত ব্যাপার। এবার উনি যদি নাই করতে চান একান্ত, সেক্ষেত্রে তাকে জোরাজোরি করার কিছু নেই, এবং এই ব্যাপারটা নিয়ে কমপ্লেন করারও কিছু নেই যে উনি কেন প্রসাদটা নিচ্ছেন না বা আমি নিয়েছি আর উনি কেন নেবেন না। কারণ ওটা প্রত্যেকটা মানুষের ব্যক্তিগত ব্যাপার, কে সেই ধর্মটাকে কিভাবে নিচ্ছে। যেমন আমার কাছে সব ধর্মই সমান, আমি আমাদের প্রসাদও যেমন সাদরভাবে গ্রহণ করি, ঠিক একইভাবে অন্য মুসলিম বা অন্য কোনো ধর্মাবলম্বী এর প্রসাদ হোক বা তার কোনো ধর্মাবলম্বী মানুষ বা কোনো টিচার যদি রান্না বান্না করে আনে, সেটা যেমন আমি অ্যাকসেপ্ট করব। কিন্তু সেটা যে বাকি ধর্ম যা টিচার থাকবেন তারাও যে সেটা অ্যাকসেপ্ট করবেন, এটা এরকম নাও হতে পারে। তো সেটা তাদের ব্যক্তিগত ব্যাপার। এই ব্যাপারে যদি আমি একবার দুবার বলবো, বলার পর যদি তারা একান্ত না নিতে চাই, সেক্ষেত্রে এবার তার ব্যক্তিগত ব্যাপার, সেটা এখানে আর তাকে ফোর্স করার কিছু নেই, এবং এটা নিয়ে কমপ্লেন করারও কিছু নেই। জাস্ট একটা জানা থাকলো যে উনি এটা গ্রহণ করেন না, পরের বার থেকে হয়তো সেই জিনিসটা বন্ধ করা যেতে পারে। এবার এটা ধরুন শিশুরা দেখলো, এবং শিশুদের মধ্যে কি আপনি ভাবেন এইটা হ্যাঁ দেখার পর তাদের শিশুদের, মধ্যে বিরূপ হ্যাঁ প্রতিক্রিয়া ঘটতে পারে? শিশুরা দেখার পর এটা তাদের মধ্যে তো একটা বিরূপ প্রতিক্রিয়ার সৃষ্টি হবেই। কারণ বর্তমান যুগে শিশুরাও অনেকটা অ্যাডভান্স, যে আমরা তার যদি ধর্মর কথাটা না বলে শুধুমাত্র প্রসাদের কথাটাই বলি, তাতেও অনেক শিশুরাই এখন বর্তমান যুগে অ্যাডভান্স। তারা বুঝে যাবে বা তারা বুঝতেই পারবে যে এটা হয়তো ম্যাডাম অন্য ধর্মাবলম্বী বলেই প্রসাদটা গ্রহণ করছে না। সেক্ষেত্রে আমি আমার ছাত্রছাত্রীদের আমি শিক্ষা দেবো যে ধর্মের
প্রতিটা ধর্মকে সমানভাবে দেখা এবং প্রতিটা ধর্মকে সম্মান করা। আমি আমার ধর্মের ভগবানকেও যেমন সম্মান করব, আমি মুসলিম ধর্মের আল্লাহকেও ঠিক একইভাবে সম্মান করব, এবং আমার ভগবানের প্রসাদটা যেমন প্রসাদ, তার ভগবানের প্রসাদটাও প্রসাদ, এবং সেটাকে আমার ছাত্রছাত্রীর মধ্যেও আমি এই জ্ঞানটা ছড়িয়ে দেওয়ার চেষ্টা করব, ওকে ওকে যাতে ঠিক আছে তারাও ভবিষ্যতে। ঠিক আছে, পেয়ে গেছি অ্যান্সার। নেক্সট রেক্সনা পারভিন, এবং বলুন আপনি এই বিষয়টি কিভাবে হ্যান্ডেল করবেন বা কিভাবে ব্যাখ্যা করবেন। স্যার যেটা বললেন আমি এরকমই এটাই মনে করি। আর চিন্ময় আপনার স্যার যেটা অন্য কোনো বললেন, মতামত? না স্যার আমি এটাই মনে করি। ম্যাডামের আচরণটা আপনি কিভাবে দেখেন, পজিটিভলি আর নেগেটিভলি? ম্যাডামের আচরণটা স্যার আমি বিদ্যালয়ের ক্ষেত্রে নেগেটিভলি দেখি, কিন্তু যদি ব্যক্তিগত ক্ষেত্রে দেখা যায় সেক্ষেত্রে এটা তার ব্যক্তিগত ব্যাপার, আমি সেক্ষেত্রে কোনো মতবাদ দেব না। কিন্তু বিদ্যালয়ে যদি সবার সামনে বা সব শিক্ষার্থীর সামনে যদি এটা করে থাকে, তাহলে সেটা আমি নেতিবাচক হিসেবেই দেখবো স্যার। সেরিনা খাতুন বলুন, আপনার ব্যাখ্যা করুন, মানে মতামত বলুন এই বিষয়ে। স্যার সেক্ষেত্রে যদি উনি প্রসাদটা গ্রহণ না করেন, তাহলে চিন্ময় স্যার ঠিকই বলেছেন কথাটা, সেটা তার ব্যক্তিগত ব্যাপার, সেখানে আমি হস্তক্ষেপ করতে পারবো না। আর তাহলে তার স্কুলের বাইরে তাকে আমি আলাদা করে বোঝাতে পারি যে দেখুন এইরকম যদি আমরা আচরণ করি ক্লাসের মধ্যে, যদি কোনো শিক্ষার্থীর যদি এটা ক্লাসরুমের চোখে অফিস পড়ে রুমের যায়। মধ্যে বা আপনার স্টাফ রুমের মধ্যে বিষয়টা হচ্ছে সেক্ষেত্রে। আচ্ছা, তাহলে স্যার হ্যাঁ বলবো যে আপনার দেখা দেখিতে অন্য সহকর্মীরাও তো শিখতে পারেন। তো সেক্ষেত্রে এই জিনিসটা না করাটাই ভালো। আপনার ব্যক্তিগত রুচি হচ্ছে না, ঠিক আছে আপনি খাবেন না, আপনি আমার হাত থেকে প্রসাদটা কিংবা কোনো খাবার আপনি নিতে পারেন, নিয়ে আপনি সবারই সামনে নিলেন, দিয়ে নিয়ে সেটা পরে আপনি আপনার ইচ্ছা মতো যা করলেন করলেন, কিন্তু সবার সামনে আমাকে যে আপনি মানে ইনডাইরেক্টলি ইনসাল্টই বলে ওটা স্যার, না নেওয়াটাকে, তো সেটা তো করা উচিত নয়। কারণ আমরা যেহেতু এখানে এক পরিবার, আমরা শিখিয়ে এসেছি যে বিদ্যালয় হচ্ছে আমাদের দ্বিতীয় পরিবার, তাহলে আমাদের পরিবারের সদস্যদের মধ্যেই যদি এই হীনমন্যতা থাকে, তাহলে আমরা বাচ্চাদের তো শিক্ষাটা দেবো কি? তো সেক্ষেত্রে আমার একটু নেগেটিভিটি মনে হবে, কেননা আমাকে সেখানে তো অপমান করা হবে না স্যার, আমি তার খাবারটা নিলাম কিন্তু তিনি আমার খাবারটা নিলেন না সহকর্মীদের সামনে। তো সেক্ষেত্রে আমি তাকে পার্সোনালি বোঝাতে পারি স্কুলের বাইরে গিয়ে। নেক্সট আরেকটা সেক্ষেত্রে খুব সেখানে কিছু বললেন। আচ্ছা ঠিক আছে, আপনাদের মতামত খুব গুরুত্বপূর্ণ মতামত জানিয়েছেন, তার জন্য প্রত্যেকে ধন্যবাদ। লাস্ট একটা কোশ্চেন আজকে করবো, দিয়ে আজকে সেশন এখানে শেষ হবে, চার্জ খুব কম আছে। খুবই ভাইটাল একটা কোশ্চেন, যেটা হচ্ছে ধরুন শ্রেণীকক্ষে আপনি পাঠদান করাচ্ছেন, 1টা বেজে গেল বা শুক্রবারের দিন হয়তো 12টা বেজে গেল, এবং সেই মুহূর্তে আপনার পাশে স্কুলের পাশে হয়তো মসজিদ আছে, সেখান থেকে ধরুন আজান শুরু হয়ে গেল, এবং আপনি ক্লাসরুমে যে ছাত্রছাত্রীদের পড়াচ্ছেন তাদের বেশিরভাগই মুসলিম ধর্মাবলম্বী ছাত্রছাত্রী, এবং তারা বললো যে স্যার আমাদের হুজুর শিখিয়েছে যখন আজান হবে তখন কথা বলতে নেই, পড়াশোনা করতে নেই, মানে কোনো কিছু করতে নেই, জাস্ট চুপচাপ বসে থাকতে হয়, বা আমাদের যেমন আল্লাহর কাছে দোয়া সেরকম করতে হয়। তো স্যার আপনি যেটা পড়াচ্ছেন আমরা এই মুহূর্তে পড়বো না, বা আপনি যেটা বলছেন আমরা এই মুহূর্তে বলতে পারবো না, আমরা এখন চুপচাপ আমাদের ধর্মাবলম্বী হুজুরা যেটা শিখেছেন সেটা আমরা এখন পালন করার চেষ্টা করব। তো এই পরিস্থিতিতে আপনি একজন সহশিক্ষক বা শিক্ষিকা হিসাবে কি ভূমিকা পালন করবেন? রেক্সনা পারবেন, বলুন। হ্যালো, অথবা রতিন দেব শর্মা যে একজন বলুন। শুনতে পাচ্ছেন তো? প্রশ্নটা বোঝা গেল? হ্যাঁ স্যার, আমি বলছি। আহ প্রথমত আমি তাদেরকে বলবো যে স্কুলে বিদ্যালয়ে থাকাকালীন মানে যেটা স্কুলের নিয়ম, যে পড়াশোনা করা বা খেলাধুলা করা, গান গান শেখা প্রভৃতি, সেটার সাথে কোনো ধর্ম, হিন্দু হোক বা মুসলিম হোক, তার ধর্মের সাথে কোনো রকম যোগাযোগ নেই। হয়তো তোমাদেরকে তোমাদের হুজুর বলেছেন, কিন্তু সেটি যখন তোমরা মসজিদে থাকবে বা তখনই সেই জিনিসটা করা উচিত। কিন্তু যখন তোমরা স্কুলে এসছো, তোমার বন্ধু, তোমার নাম রহিম, কিন্তু তোমার পাশে আছে একজন রাম, তুমি যদি পড়া বন্ধ করে দাও, তাহলে তুমিও পিছিয়ে যাবে, সঙ্গে তোমার সহপাঠী, তোমার প্রিয় বন্ধু, সেও তো পড়া থেকে পিছিয়ে যাবে। তো এইভাবে এই জিনিসটা যখন তুমি ধর্ম ওদেরকে বোঝাবো, যে জিনিসটা যখন তুমি বাড়িতে থাকবে বা
মসজিদের মধ্যে থাকবে তখন তোমার হুজুর যেটি বলবে সেখানে মসজিদের শিক্ষক হুজুর, এবার কিন্তু স্কুলের শিক্ষক আমি বা আমার সহপাঠী মানে সহকারী শিক্ষক শিক্ষিকা এবং প্রধান শিক্ষক মহাশয় বা মহাশয়। তো তিনি আমাদের এটা উচিত যে তুমিও পড়াশোনাতে মনোযোগ দাও, আর এবং তোমার সহপাঠী বন্ধু সেও যেটি যাতে পড়াশোনা মনোযোগ দিতে পারে সেটি নিশ্চিত করবো। নেক্সট সেলিনা খাতুন বলুন। স্যার এটা তো আমরাও তো ছোট থেকে স্যার শিখে এসেছি যে যখন আজান দেওয়া হয় তখন আমাদের সাইলেন্টলি থাকতে হয়, কেননা এটা হচ্ছে যে শান্তির বার্তা। তো সেক্ষেত্রে আমি বাচ্চাদের বলবো যে যেহেতু এখানে এখানে ধরো তোমরা সমস্ত জাতির আছো, কেউ হিন্দু, কেউ মুসলিম, কেউ খ্রিস্টান, কেউ বৌদ্ধ, কেউ শিখ, সেহেতু আমরা এখানে সবাই মিলেমিশে আছি। তো মিলেমিশে থাকলে জাতি ধর্ম এটা দেখাটা তোমাদের যেহেতু স্কুলের মধ্যে রয়েছে, ক্লাসের মধ্যে, সেহেতু এটা দেখাটা উচিত নয়। তোমরা এখন ক্লাসটা করো, তারপরে তোমরা যখন বাড়িতে যাবে কিংবা তোমরা মাদ্রাসা মসজিদে যখন থাকবে তখন সেটা তোমরা হুজুরের কথা মতো পালন করবেন। কারণ এখানে তোমার বন্ধুর সাথে তোমার তো এক্ষেত্রে তো মানে মনের দ্বন্দ্ব তো হয়ে যাবে না, মনের তো একটা মনোমালিন্য হবে যে ওদের আজান দিচ্ছে বলে ম্যাডাম চুপ করে আছেন কি স্যার চুপ করে আছেন, আজান শেষ হয়ে গেলে তাহলে আমাদেরও যখন ঘন্টাধ্বনি হয় তখন তো স্যার এক্ষেত্রে না বিভেদ সৃষ্টি হবে। তো আমরা তো ক্লাসে বিভেদ করতে আসিনি, আমরা তো এখানে সবাই পড়াশোনা শিখতে এসেছি, তাহলে চলো আমরা সবাই মিলে বন্ধু পড়াশোনা করি। স্যার এটা বলেও ওদের মানে এটাও স্যার বলা যেতে পারে। এটা কি আপনার প্র্যাকটিক্যাল মতামত নাকি জাস্ট উত্তরের সাপেক্ষে বললেন তাই? না স্যার, প্র্যাকটিক্যাল মতামত বলতে সত্যি কথা মানে এটা ছোট থেকে শিখে এসেছি যে আমাদের যখন আজান দেওয়া হয় ওটা শান্তির বার্তা, সেই সময় প্রত্যেক জনকেই একটু আমাদের এবার ধরুন আপনার ক্লাসে 10 জন হিন্দু ধর্মাবলম্বী এবং শিখ ধর্মাবলম্বী ছাত্রছাত্রী রয়েছে। তো হিন্দু ধর্ম আপনি শুক্রবার এটা করলেন যে আপনি ঠিক আছে আজান শান্তির বার্তা, তোমরা তাহলে 1 মিনিট, জাস্ট 1 মিনিটের ব্যাপার, একটু ওয়েট করো, তারপর আমরা বাকিটা পড়াশোনা করব। তো কিন্তু স্যার এটা যদি বলি শিশুরা চুপচাপ করে গেল শান্তির বার্তা আর জন্য, বা তাদের আপনি যেটা বললেন সেটা তারা মান্যতা দিল এবং শ্রদ্ধা সম্মান জানালো। নেক্সট ডে শনিবার, মানে শুক্রবার এটা করলেন, শনিবার যখন আসছে, শনিবার ধরুন পাশে একটা মন্দির ওটাই আছে, স্যার আমি বললাম একটা সময় যে পাশে যখন একটা মন্দির আছে। করবে। প্রশ্নটা শুনেন তো, হ্যাঁ স্যার। তখন যখন এবার একটা সময় টিফিনের ঠিক একটু আগে হনুমান মন্দিরে ধরুন এবার হনুমান চল্লিশা পাঠ শুরু হয়ে গেছে। তখন হিন্দু ছাত্রছাত্রী 4-5 জন যারা ছিল তারা বলল, ম্যাডাম হনুমান চল্লিশার সময় তো আমরা ভগবানকে বা হনুমানজিকে শ্রদ্ধা সম্মান করি, তো ওই মুহূর্তের জন্য আমরা একটু নীরবতা পালন করি বা ওই মুহূর্তের জন্য আমরা একটু শুনি। তাহলে আপনি কি সেই দিন মানে নীরবতা পালন করবেন? বা তারপর দিন হয়তো খ্রিস্টান একজন বলল ছাত্রছাত্রী, তো এই মুহূর্তে আপনি কি ভূমিকা পালন করবেন? ওটাই বলছি স্যার, আমার এটা দুটো উত্তর হতে পারে। এক হচ্ছে যে প্রত্যেকটা ধর্মকে শ্রদ্ধা জানিয়ে প্রতিটা ধর্মেরই যে বার্তাটা দেওয়া হচ্ছে সেই বার্তাটাকে রেসপেক্ট জানানো। আর আরেকটা হচ্ছে স্যার, যেহেতু স্কুলটা একটা ধর্ম নিরপেক্ষতা একটা কেন্দ্র, তো সেহেতু মানে স্যার এটা দু রকমের উত্তরটা দিতে পারি, কিন্তু স্যার এই মুহূর্তে আমি ঠিক সাজিয়ে উত্তরটা দিতে পারছি না, কাইন্ডলি যদি আপনি উত্তরটা দিয়ে দেন। বেশ, আমি মানে সামারাইজ দুটো করছি। অ্যান্সার আপনাদের মতামত একটু আসলে জানাবেন। আসলে স্যার কোনো রকমই করা উচিত না। যেমন শুক্রবারে আজানের সময় শান্ত থাকা, তেমন হিসেব করলে স্যার সোমবার দিন বাবা মহাদেবের বার আছে, মঙ্গলবার দিন তেমন হচ্ছে বজরংবলী আছে। এইরকম ভাবে প্রতিদিন কোনো না কোনো ঠাকুর, কোনো না কোনো ধর্মাবলম্বীর কোনো না কোনো কিছু থেকেই থাকে। তাহলে প্রতিদিন আমরা 1 মিনিট 2 মিনিট বা 1 ঘন্টার জন্য এরকম ভাবে পড়া বিরত দিয়ে তাদের মধ্যে সেই ধর্মটাই সৃষ্টি হয়ে যাচ্ছে। এবং সরকারি স্কুলের মধ্যে কোনো রকম ধর্মচর্চা এলাও নেই, তাই কোনো রকম না আজান, না মহাদেবের বার, না লক্ষ্মীর পাঁচালী, না হনুমান চল্লিশা, কোনো কিছুই স্কুলের মধ্যে আনাটাই উচিত নয়। ওই জিনিসটাকে বলা উচিত যে ঠিক আছে, যখন তুমি সেটি বাড়িতে থাকবে বা মাদ্রাসায় থাকবে বা মন্দিরে যাবে বা যখন তুমি চার্চে যাবে তখন সেটি পালন করবে। যখন তোমরা বিদ্যালয় প্রাঙ্গণে থাকবে তোমরা পড়াশোনা এবং সহ পাঠক্রমিক কার্যাবলী, খাওয়া দাওয়া, খেলা, গান প্রভৃতির মধ্যেই যুক্ত থাকবে। রেক্সোনা এটি পড়াশোনা বলেই বলুন। কনক্লুড করা যায়। রেক্সোনা পড়াশোনা বলুন। স্যার এরকম না করলে স্যার বৈষম্যের সৃষ্টি হবে শ্রেণীকক্ষে।
হ্যাঁ স্যার, বৈষম্যের সৃষ্টি হবে, লড়াই হ্যাঁ, ঝগড়া হবে। এই যে রথিন করা স্যার উচিত যেটা বলে বললেন, আপনার মনে হয়? কোনো ধর্ম স্যার কোনো ছোট থেকে ধর্মের কোনো দিয়ে হ্যাঁ দিই। স্যার, কোনো ধর্মেরই কোনো কিছু ওইভাবে মানা উচিত নয়। স্কুল যেহেতু ধর্ম নিরপেক্ষ, তাই স্যার আমি মনে করি যে আজান হোক, ঘন্টার ধ্বনি হোক, এগুলো না করে বাচ্চাদেরকে মানে স্বাভাবিকভাবে পাঠদান করাতে হবে, যাতে জাতিগত কিংবা কোনো অন্য কোনো বৈষম্য সৃষ্টি না হয় শিশুদের মধ্যে।